আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান চলেই আসলো। আল্লাহ পাক যেন আমাকে এবং সমস্ত মুসলিম উম্মাকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। রোজার দিনগুলোকে সহজ করার জন্য কিছু কাজ এগিয়ে রাখছি। আসসালামু আলাইকুম। তৌফিকের ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান চলেই আসলো। ইনশাল্লাহ আর 2 দিন পর থেকেই রোজা রাখতে হবে। আল্লাহ যদি চান, আল্লাহ যদি হুকুম করেন, ইনশাল্লাহ পবিত্র মাহে রমজানে আমিও শরিক হতে পারবো। আল্লাহর হুকুমে হয়তো আমি 30টা রোজা রাখার তৌফিক পাবো। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন এবং সকল মুসলিম উম্মার মনের আশা পূরণ করেন, আমিন। রোজাকে সামনে রেখে আমার আজকের ভিডিওটি কিছু কাজ এগিয়ে রাখছি যাতে রোজার দিনগুলা সহজ হয়। আলহামদুলিল্লাহ রোজার আগেই পুরো বাসার জানালার পর্দা, দরজার পর্দা, পাপোশ, সোফার কভার সব কিছু ধুয়ে পরিষ্কার করতে পেরেছি। এই কাজগুলো আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। পর্দা প্রায় 50টার মতো হবে আর এগুলা ভিজাইলে অনেক বেশি ভারী হয়ে যায়। সো ভেবেছিলাম যে হয়তো হবে না 10 দিনে, তো 10 দিন লেগেছে সব কিছু ক্লিন করতে। এখনও সব কিছু লাগিয়ে উঠতে পারিনি। জানলা দরজার পর্দাগুলো লাগানো হয়েছে, বাট সোফার কভারটা আমি লাগাতে পারছি না। অনেক চেষ্টা করে এটা লাগিয়েছি, মিলাইতে পারতেছি না কোন সোফার কোন কভারটা হবে। তো রেখে দিয়েছি, দেখি কাউকে দিয়ে সোফার কভারগুলো পরানো যায় কিনা। তো পবিত্র মাহে রমজান আসন্ন, আর রমজান মাসে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার রাখাটাও কিন্তু অনেক পুণ্যের ব্যাপার। ইসলাম সবসময় পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় পছন্দ করে এবং ইসলাম অনুসরণ করে চলতে আমি অনেক বেশি পছন্দ করি। সবসময় চেষ্টা করি ঘর বাড়ি যেন পরিষ্কার থাকে, পাক পবিত্র থাকে। তো যাই হোক, আমি তো ঘরের পর্দাগুলো লাগাইতে পারছি, তো সোফার কভারটা ইনশাল্লাহ লাগিয়ে নেব। এদিকে সামনেই রোজা আসতেছে, তো রোজার দিন দেখা যায় অনেক বেশি কাজের চাপ থাকে, সেই সাথে একটু কোরআন হাদিস এগুলোও কিন্তু পড়তে হয়, আর তার জন্য সময়ের অনেক দরকার। তাই রোজার মাসে সব কিছু যেন হাতের নাগালে থাকে, হাতের কাছে থাকে, সেই ব্যবস্থাটাই করে রাখার চেষ্টা করছি। রান্না করতে গেলে দেখা যাবে যে এখানে এটা নাই ওইটা নাই, সো সেক্ষেত্রে দেখা যাবে সব কিছু গুছিয়ে নিতে অনেক দেরি হবে। তাই আজকে আমি সব কিছু একটু গুছিয়ে হাতের কাছে রাখার চেষ্টা করছি। একদম চুলার পাশেই রাখবো যাতে আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সব কিছু নিয়ে কাজ করতে পারি। তো এখানে তেলের বোতল এবং তেলের জার আছে, এটাই কিন্তু রান্নার সময় অনেক বেশি প্রয়োজন হয়। সো এগুলো আমি তেল ভরার আগে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও পরিষ্কার ছিল, তারপরও এখন নতুন করে আবার সব কিছু এখানে আমি রিফিল করব। সো সেজন্য একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাজগুলো আমি রাতের কিন্তু করে রেখেছি। তো এতক্ষণ রাতের ক্লিপস দেখেছেন, এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন হচ্ছে দুপুরের রান্নাটা শেয়ার করছি। এখানে আমি গরুর মাংস সিদ্ধ করে নিয়েছি আর আলু ভেজে রেখেছি। আর এদিকে সিদ্ধ করা গরুর মাংসটাকে মশলা ভালো করে কষিয়ে বাগার করব। আর হচ্ছে ঘন ডাল, যেটা হাতে মাখিয়ে রান্না করা হয়, সেটা রান্না করব। তো আজকে দুপুরের এই 2টা রান্নাই। তো রান্নার রেসিপি কিন্তু আজকে দেখাচ্ছি না, জাস্ট দুপুরে কি রান্না করছি সেটাই একটু থাকছে। তো কষানো মাংস থেকে আমি এখানে কিছুটা মাংস তুলে রেখেছি। সেই ছোটবেলা মনে আছে, আম্মা যখন মাংস কষিয়ে রান্না করতো, কষানো মাংস কিছুটা তুলে রাখতো আর সেটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগতো। আর আমার আম্মা সবসময় মশলা বেটে রান্না করতো, টাটকা মশলা বেটে টাটকা গরুর মাংস রান্না করতো। তো আজকে আমি সেভাবেই ফলো করার চেষ্টা করেছি। দেখেছেন আমি কিছু মশলা বেটে নিয়েছি, আদা রসুন জিরা বাটা আর শুকনা মরিচ তেলে তারপরে বেটে নিয়েছি, আর পেঁয়াজ বাটা। আর সেই মশলাটাই কিন্তু এখন কষিয়ে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, সেই সাথে কি যে সুন্দর ঘ্রাণ। আসলে আগের দিনের মা চাচি খালারা যে রান্না করতো না, এত যত্ন নিয়ে রান্না করতো, আর সেই রান্না খাইলে পরে একবার সারা জীবন স্বাদ মনে থেকে যায়। তো আম্মা নাই এখন, বাট আম্মার মতো করে রান্নার চেষ্টা মাঝে মাঝে করি। আর আম্মাকে বহন করেই চলছি, যাই করছি না কেন, যেখানে যাচ্ছি না কেন, সব সময় আম্মা মনের মধ্যেই থাকে। সব কাজের মধ্যেই দেখা যায় আম্মার কথা মনে চলে আসে যে আম্মা এইভাবে করতো ওইভাবে করতো। আম্মা পৃথিবী ছেড়ে চলে গেল হচ্ছে 3 মাস 7 দিন হয়েছে। তো প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কিন্তু আম্মা সবসময়
মনের মধ্যে থাকে। আল্লাহ যেন আমার আম্মাকে বেহেশত নসিব করেন। তো এত বছর আম্মার সাথেই রমজানে ছিলাম, রোজায় আম্মা থাকতো। গত বছর আমাদের কাছেই ছিল আম্মা রোজার সময়, রোজা ছিল, গত বছরও রোজা ছিল, বাট এবছর তো আম্মা নাই। তো আল্লাহ আমার আম্মাকে বেহেশতে নেন, এটাই সবসময় দোয়া। তো সব কষ্টের মধ্যেও দেখা যায় আমাদেরকে চলতে হয়, খাইতে হয়, পড়তে হয়, ঘোরাফেরা করতে হয়। কষ্ট কিন্তু ভিতরে থেকেই থাকে। সো সেটা আর নাই বলি, কষ্টের কথা আমার ভিডিওতে বলতে কখনোই ভালো লাগে না। তো কষ্টটা শুধুই আমি নিজেই আর কি এটা নিয়ে থাকতে ভালো লাগে। তো যাই হোক, ওই যে গরুর মাংস রান্না করে আর কি দুপুরে খাওয়া দাওয়া চলতেছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সামনেই রোজা। তো রোজাকে সামনে রেখে আমি অলরেডি একটা শর্ট ভিডিও রেসিপি করেছি, সেটা হচ্ছে এই ছোলা বোট। এটা ছোলা চাট বলা যেতে পারে। এটা খুবই মজার একটা রান্না, একদম ভিন্ন স্বাদ। ইফতারের টেবিলে এই ধরনের ভিন্ন স্বাদের ছোলা থাকলে কিন্তু পুরো ইফতারের সময়টা আর কি খাওয়াটাই চেঞ্জ হয়ে যায়। সবাই অনেক বেশি পছন্দ করবে এরকম ছোলা যদি আপনি মেখে দেন। প্রথমে ছোলাটা ভুনে তারপর আর কি বিভিন্ন সবজি টবজি দিয়ে, খুবই হেলদি এই খাবারটা, সবাই কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি। তো আপনারা যদি আমার ওই শর্ট রেসিপিটি দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। অলরেডি অনেকেই দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ। ওই যে বললাম রোজার কাজগুলো সহজ করার জন্য আগে থেকে কিছু করা। তার মধ্যে দেখা যায় ইফতারের সময় শুকনা মরিচটা অনেক বেশি আমার কাজে লাগে। যেমন আলুর ভর্তা আর কি, আলুর চপ বানাইতে তো প্রথমে আলুর ভর্তা বানাইতে হয়। আর আলুর চপের আলুর ভর্তায় আমি সাধারণত শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করে থাকি। আর অন্যান্য ক্ষেত্রেও শুকনা মরিচটা অনেক বেশি আমার কাজে লাগে, তাই আস্ত শুকনা মরিচটা আমি আমার হাতের কাছেই রেখেছি। তো গতকাল রাতেই কিন্তু এগুলা ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে ভিতরটা শুকায় গেছে। তারপরে আমি একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, ভিতরটা চেক করে নিয়েছি পানি আছে কিনা, যেহেতু আমি তেল রাখবো, পানি থাকলে কিন্তু চলবে না। সো ভালোভাবে শুকাইতে হবে। তো এখানে হচ্ছে একটা সয়াবিন তেলের বোতল আর একটা হচ্ছে সরিষার তেলের বোতল। তো সয়াবিন তেলের বড়টায় আমি সয়াবিন তেলই রেখেছি, আর সরিষার তেলের বোতলটা আমি এখন অন্য তেল রাখবো, আর সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওইটা রাখবো। রমজানে চেষ্টা করব যেন খাবারটা হেলদি হয়, আর হেলদি করার জন্য তো অলিভ অয়েলটা অনেক ভালো। সয়াবিন তেলটা চেষ্টা করব কম ব্যবহার করতে, কেবল আলুর চপ বেগুনি এগুলোর জন্য সয়াবিন তেলটা রাখবো। অন্যান্য ক্ষেত্রে আমি অলিভ অয়েলটাই ব্যবহার করব, এছাড়া সরিষার তেলও থাকবে। তো যাই হোক, আমি এগুলো সুন্দর করে রিফিল করে নিয়েছি। আর এগুলো রাখার আগে অবশ্যই পুরো জায়গাটা ক্লিন করে নিতে হবে। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করি, অনেক কাজ করতে হয়, সেটা আসলে দেখানো সম্ভব না ভিডিওতে। জাস্ট ভিডিওটা সুন্দর করে সাজিয়ে এডিটিং করে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য যতটুকু সম্ভব ততটুকু ক্লিপসই নিয়ে থাকি। এছাড়া এর বাইরে কিন্তু অনেক কাজ করতে হয়, এটা জাস্ট চোখে দেখার মতো না। পুরো সংসারটা আগলে রাখা, পুরো সংসারের কাজকর্ম আমি একা হাতে করে থাকি। সো বুঝতেই পারছেন কত কাজ করতে হয়। তো দেখাই দিলাম আমি কোন জায়গাটাতে এই তেলের জারগুলা এবং বোতলগুলা রেখেছি, একদম চুলার পাশে, যেখানটায় দাঁড়িয়ে আমি রান্না করব। জাস্ট দাঁড়িয়ে থেকে আমি তেলগুলা নিতে পারবো, এবং অন্যান্য যে আদার্স মশলাগুলো আছে সেগুলোও কিন্তু পাশেই একটা র্যাক আছে, সেখানে সাজানো। তো যাই হোক, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে জিরা ভেজে নিচ্ছি। আর জিরা ভাজার কাজটা আমি আমার প্রিয় মাটির যে খোলা আছে সেটাই করছি। দুইটা খোলা দেখতে পাচ্ছেন, আমার খুবই প্রিয়, এবং এগুলাতে রান্না করতে এবং যে কোনো কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আরাম লাগে। তো জিরা ভেজে নিয়েছি। ইফতার তৈরির ক্ষেত্রে ভাজা জিরা কিংবা মুখরোচক খাবার তৈরি করার ক্ষেত্রে ভাজা জিরার গুঁড়া কিন্তু অনেক বেশি প্রয়োজন। সো জিরাটা একটু বেশি করে গুঁড়া করে নিয়েছি। আর খুব বেশি গুঁড়া করলে দেখা যায় যে জিরার যে ভাজা একটা ঘ্রাণ আছে সেটা চলে যায়, তাই প্রয়োজন মতো আর কি আন্দাজ মতো আমি করে নিয়েছি। এছাড়া আমি কিছু শুকনা মরিচ হালকা করে ভেজে নেব। হালকা ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ওই যে বলেছিলাম না আলুর চপের মধ্যে শুকনা মরিচ ব্যবহার করি, সেখানে দেখা যায় শুকনা মরিচ প্রতিদিন টেলে হাত দিয়ে ডলতে অনেক বেশি প্রবলেম ফেস করি, কারণ হাতে জ্বালা করে এবং হাতের স্কিনে সমস্যা দেখা দেয়।
শুনেছেন এবং দেখেছেন নিশ্চয়ই আমি সবচেয়ে কম স্পিডের বাটনে করে এই চিলি ফ্লেক্সটা বানিয়েছি। এতে করে আলুর ভর্তাটা বানাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবো এবং যে কোনো খাবারে কিন্তু এটা দিলে অনেক বেশি সুস্বাদু হয়। তো হাতে আর মরিচ ডলতে হবে না, এটাই ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওটি যারা দেখছেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সেই সাথে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। বিকেলে ছাদে চলে আসলাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদে যে টমেটো গাছ আছে। তো দেখছেন পাকা শুরু করেছে, আর টমেটোর সাইজগুলা কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ টমেটোগুলা দেখে চোখ জুড়ায় যায়। তো আমি একদম কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর শীতের শেষ একদম, এখনও শীত নাই, তারপরও গাছে টমেটো দেখে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো রোজার আগে এটাই হয়তো শেষ ভিডিও, যদি পারি তাহলে একটা রেসিপি শেয়ার করতে পারি কালকে পরশু। তাছাড়া আমি ভিডিও হয়তো আর রোজার আগে দিতে পারবো না, কারণ ভিডিও করে এডিট করতে অনেক বেশি সময় হয়। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে আমার আরেকটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আলহামদুলিল্লাহ অনেকগুলো বোম্বাই মরিচ এবং ফুল দেখা যাচ্ছে। তো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।